নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। রাজনীতি সম্ভাব্যতার শিল্প বহু ব্যবহারে এই আপ্তবাক্যটা ক্লিশে হয়ে গেছে, কিন্তু আমি আবার এই শব্দটা বা এই বাক্যটা বললাম কারণ আমি এক অসীম সম্ভাবনা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির মধ্যে। ডক্টর ইউনূস 4 দিনের বিলেত সফরে যাচ্ছেন। সেখানে তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করবেন এবং একই সঙ্গে বোধহয় কোনো একটি পুরস্কারও দেবেন। তার সঙ্গে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। এই আবহে গার্ডিয়ান পত্রিকায় একটি খবর বেরিয়েছে এবং তারপর গার্ডিয়ান পত্রিকা থেকে সেই খবরটি আমাদের এখানকার সংবাদ মাধ্যমে, বাংলাদেশের সংবাদ মাধ্যমে গুরুত্বের সঙ্গে ছাপা হয়েছে যে শেখ হাসিনার বঞ্জি হ্যামস্টেড থেকে নির্বাচিত লেবার পার্টির একাধিকবারের সাংসদ, কিছুদিন আগে পর্যন্ত যিনি কিয়ার স্টারমার মন্ত্রিসভায় সিটি মিনিস্টার ছিলেন, সেই টিউলিপ সিদ্দিকী প্রফেসর ইউনূসকে একটি চিঠি দিয়েছেন। চিঠি দিয়ে তার সাক্ষাৎ প্রার্থী হয়েছেন। আমরা জানি যে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন অনেক অভিযোগ করেছিল। বেআইনিভাবে জমি পাওয়া এবং রূপপুরে রুশ সহযোগিতায় যে পারমাণবিক বিদ্যুৎ তৈরি হচ্ছে বাংলাদেশে, পুতিনের সঙ্গে শেখ হাসিনা যখন বৈঠক করেছিলেন, এই প্রক্রিয়াটি ত্বরান্বিত করার জন্য টিউলিপ সিদ্দিকী শেখ হাসিনার সফর সঙ্গী হয়েছিলেন। অভিযোগ, এই চুক্তি সম্পাদন করার বিনিময়ে 5 বিলিয়ন না কত ডলার তারা উৎকোচ পেয়েছেন। দুর্নীতি দমন কমিশন বাংলাদেশে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে এবং টিউলিপের বিরুদ্ধে কিন্তু কিয়ার স্টারমার মন্ত্রিসভার যিনি, আমি বলবো অ্যাকাউন্টেবিলিটি যারা মন্ত্রীদের নির্ধারণ করেন, এরকম একটা কমিশন আছে। মন্ত্রীদের আপনার প্রবিটি, কমিটমেন্ট, সততা এগুলো ঠিকঠাক আছে কিনা সেই জন্য একটা কমিটি আছে, তারা তদন্ত করেছিল। কিয়ার স্টারমারের নির্দেশে ল্যারি ম্যাগনাস তিনি কিন্তু টিউলিপ সিদ্দিকীকে ক্লিন চিট দিয়েছেন এবং একই সঙ্গে বলেছেন যে শেখ হাসিনার সঙ্গে তার পারিবারিক সম্পর্কের বিষয়ে তাকে কিন্তু সতর্ক থাকতে হবে। টিউলিপ সিদ্দিকী লন্ডনে যে ফ্ল্যাটে থাকেন, একাধিক ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাট তিনি বিনা পয়সায় পেয়েছেন আওয়ামী লীগ ঘনিষ্ঠ এক শিল্পপতির কাছ থেকে উপহার স্বরূপ। তার এক বোনও পেয়েছেন। এই সমস্ত বিষয় নিয়ে এরা দুর্নীতির অভিযোগ আছে, সেটা বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে, গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। এখন টিউলিপ সিদ্দিকী বলছেন যে তার আইনজীবীরা দুদকের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে, বহু চিঠিপত্র পাঠিয়েছে, কিন্তু কোনো জবাব পায়নি এবং দুদক বাংলাদেশের বিভিন্ন ঠিকানায় টিউলিপ সিদ্দিকীর নামে চিঠি পাঠাচ্ছে, যেই ঠিকানায় তিনি কোনোদিন থাকেননি। এবং টিউলিপ সিদ্দিকী বলেছেন, হ্যাঁ, শেখ হাসিনা তার মাসি হন ঠিকই, কিন্তু তিনি ব্রিটেনের নাগরিক, তিনি ব্রিটেনে লেবার পার্টির সাংসদ, তার সবকিছু ব্রিটেনে, বাংলাদেশের সঙ্গে তার কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই। এই আবহে টিউলিপ সিদ্দিকী প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠক করতে চেয়ে একটি চিঠি দিয়েছেন। এখন প্রশ্ন হলো, এই যে টিউলিপ সিদ্দিকী চিঠি দিলেন, তিনি কি একেবারে নিজের সিদ্ধান্তে দিয়েছেন? আমার মনে হয় না। তিনি শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন এবং কথা বলার পরই এই পদক্ষেপটা নিয়েছেন। এটা ইউনূসের উপর চাপ। ইউনূস লাগাতার বলে যাচ্ছেন এবং তার সহযোগীরা যে শেখ হাসিনা বাংলাদেশের কোটি কোটি ডলার লুট করেছেন, বিদেশে পাচার করেছেন এবং বাংলাদেশের অর্থনীতিকে ফোঁপলা করে দিয়েছেন, লাগাতার অভিযোগ করেছেন এবং টিউলিপ সিদ্দিকীর নামেও অভিযোগ আছে। এখন টিউলিপ সিদ্দিকী পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন প্রফেসর ইউনূসকে যে ঠিক আছে, আপনি অভিযোগ করেছেন, আমি আপনাকে চিঠি দিয়েছি, আপনার দুদক যে তদন্ত করছে সেই তদন্ত বলতে কোনো বাস্তবের ভিত্তি নেই, পুরোটাই ফ্যান্টাসি, আমি আপনাকে কিছু বলতে চাই। দেখুন, ইউনূস প্রকৃত গণতান্ত্রিক হলে
টিউলিপ সিদ্দিকীর সঙ্গে বৈঠকটি করবেন। আর যদি তিনি বৈঠকটি এড়িয়ে যান তাহলে এটা প্রমাণিত হবে যে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে তোলা অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই। যে সময়টাকে বেছে নিয়েছেন টিউলিপ সিদ্দিকী চিঠিটা দেওয়ার ক্ষেত্রে, এর পিছনেও রাজনীতি আছে। দেখুন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈদ উপলক্ষে প্রফেসর ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রফেসর ইউনূসও পাল্টা চিঠি পাঠিয়েছেন এবং এক্স স্যান্ডেলে সেই দুটো চিঠি পোস্ট করা হয়েছে। বক্তব্য, পারস্পরিক শ্রদ্ধা সম্মানের সঙ্গে দু দেশের সম্পর্ক এগিয়ে চলুক। দেখুন, ভারত বাংলাদেশের সম্পর্কের সোনালী অধ্যায় আমরা চাই, কিন্তু প্রফেসর ইউনূসের এই 10 মাসের শাসনকালে ভারত বাংলাদেশের সম্পর্ক তলানিতে এবং আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে সেটা আমরা মানতে পারিনি। আমরা আমাদের প্রতিবাদ জানিয়েছি এবং আমরা বলেছি যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে সেই নির্বাচন কখনোই গ্রহণযোগ্য নয় এবং সেই নির্বাচনের কোনো স্বীকৃতিও আন্তর্জাতিক মহল দেবে না। অনেকে বলতে পারেন যে আগের নির্বাচনগুলোতে ভারত সরকারের এই ভূমিকা ছিল না কেন? প্রথম কথা, বিএনপি কখনো নিষিদ্ধ হয়নি। বিএনপিকে কেউ বলেনি যে আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। বিএনপি নানাবিধ অভিযোগ তুলে নির্বাচনের ময়দান থেকে সরে দাঁড়িয়েছিল, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে ইউনূস। নির্বাচন কমিশন বাংলাদেশে তাদের নিবন্ধন বাতিল করেছে এবং ভারত সরকার সহ পশ্চিমী দুনিয়ার চাপ আছে একটা ইনক্লুসিভ ইলেকশন করার জন্য। সেই ইনক্লুসিভ ইলেকশন ইউনূস করবেন কি করবেন না সেটা অনেক কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করছে এবং আওয়ামী লীগ যাতে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারে এবং তারা যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সেটা কিন্তু ভারত সরকার প্রকাশ্যে বলেছে। তারা আওয়ামী লীগের এই নিষিদ্ধ করাটাকে একেবারেই মেনে নেয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে। এই আবহে টিউলিপ সিদ্দিকীর প্রফেসর ইউনূসের সাক্ষাৎ চেয়ে চিঠিটাকে দেখতে হবে। আমি প্রথমে বলেছি কি, টিউলিপ সিদ্দিকী একা এই সিদ্ধান্ত নেননি, শেখ হাসিনা এই সিদ্ধান্তের পিছনে আছেন। দেখুন, রাজনীতিতে না চিরস্থায়ী শত্রু, চিরস্থায়ী মিত্র এসব বলে কিছু হয় না। প্রফেসর ইউনূসের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক এখন তলানিতে। ইউনূসকে স্বৈরাচারী, জঙ্গিদের দোসর, অবৈধ দখলদার সরকারের প্রধান, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির প্রতীক হিসাবে শেখ হাসিনা চিহ্নিত করছেন। আবার ইউনূসের সঙ্গী সাথীরা শেখ হাসিনাকে গুম জননী, লুটপাটের জননী বলে চিহ্নিত করেছেন, নির্বাচনের নামে প্রহসন হয়েছে বলেছেন এবং আওয়ামী লীগের 15 বছরের শাসনকালে বাংলাদেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করা হয়েছে, এই অভিযোগ উঠেছে। বাস্তব কি, যে যখন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, আমি বাংলাদেশের বহু মানুষের সঙ্গে কথা বলেছি। আমার কয়েকজন পরিচিত কিছুদিন আগেও বাংলাদেশে ছিলেন, 4-5 দিন, তারা একটা প্রকল্পের কাজে গেছেন। তারা বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করে লাভ কি, কারণ নিচের তলায় আওয়ামী লীগের কর্মীরা কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছেন এবং আওয়ামী লীগের পক্ষে সমর্থন বাড়ছে, কারণ মানুষ অতীতের সঙ্গে এখনকার জমানার তুলনা করছেন। আওয়ামী লীগকে ক্লিনচিট দেওয়ার আমি কেউ নই। 15 বছরের শাসনকালে তারা অনেক রকম দুর্নীতির সঙ্গে যুক্ত, না হলে মানুষের জনরোষ ওভাবে রাজপথে আছড়ে পড়তো না। শুধু মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, শুধু জিহাদি জঙ্গিরা এর মধ্যে ইনভলভ ছিল এটা বলা সত্যের অপলাপ হবে। বাংলাদেশের সাধারণ মানুষ শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নেমেছিলেন, সেই সুযোগে জঙ্গি জিহাদিরা, ডিপ স্টেট, লস্করে তৈবার সংগঠন, তারাও এই অভ্যুত্থানের শরিক হয়েছিল এবং ইউনূস ছিল এই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড। কিন্তু সেটা অতীত, অতীত আঁকড়ে কেউ থাকে না। আপনাদের ব্যাটেল অফ সিনানের কথা মনে আছে? 1871। আমার মনে হয় it would be enough to mention the contours of the Franco-German relation from the Battle of Sedan to the mid-50s of 20th century.
when France had to face the reality of accommodating new Germany in West European system. Imagination of General de Gaulle was enough to accommodate Germany rather than nurturing suspicion on it. এটা বাস্তব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিকে অ্যাকোমোডেট করেছিল ফ্রান্স, তারা যুযুধান দুপক্ষ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে। এখন জার্মানি ইউরোপের এক গুরুত্বপূর্ণ শক্তি। বিশ্বযুদ্ধের তো 80 বছর হয়ে গেছে, কেউ মনে রাখেনি। সেই অ্যানিমোসিটি এখন অতীত। জার্মানিও এখন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমান তালে আছে, আমেরিকার সহযোগী, রাশিয়ার সাথেও তার ভালো সম্পর্ক, ব্রিটেনের সঙ্গেও ভালো সম্পর্ক। তাহলে তখনকার মিত্র শক্তির শরিকদের সঙ্গে তখনকার নাজি জার্মানির যে সংঘাত হয়েছিল সেই সংঘর্ষ অতীত। তাই চিরস্থায়ী বন্ধু, চিরস্থায়ী মিত্র রাজনৈতিক হয় না। প্রফেসর ইউনূসের সঙ্গে শেখ হাসিনার যে মতপার্থক্য, যে বিরোধ, সেটা সর্বকালীন নিচে নেমেছিল, কিন্তু সেখানেই কি সবকিছু শেষ? বিশ্বের গণতান্ত্রিক শক্তিগুলো চাইছে আওয়ামী লীগের পুনর্বাসন। যারা অপরাধ করেছে তাদের নিশ্চয়ই বিচার হবে, কিন্তু বিচার যেন নিরপেক্ষ, সুষ্ঠু হয়। শেখ হাসিনার নামে আপনি ভুরি ভুরি খুনের মামলা দিলেন। শেখ হাসিনা কি খুন করেছেন? এই যে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন, ভলকার তুর্ক, অস্ট্রিয়ার আইনজীবী, তিনি কিছুদিন আগে বাংলাদেশ সফর করেছেন। তিনি একটা রিপোর্ট দিয়েছেন, মানবাধিকার লঙ্ঘন, মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগ বা শেখ হাসিনা সরকারকে অভিযুক্ত করেছেন, কিন্তু সেনাবাহিনীর সঙ্গে কোনো কথাই বলেনি। এই রিপোর্টের কি গ্রহণযোগ্যতা আছে? এগুলো তো সাজানো গোছানো রিপোর্ট। তাই নির্বাচনের একটা তারিখ ইউনূস বা সময় ঘোষণা করেছেন, তারপর তিনি লন্ডনে যাচ্ছেন, তখন টিউলিপ সিদ্দিকী তাকে চিঠি দিচ্ছেন। তাহলে কি একটা কোথাও সমঝোতা হচ্ছে শেখ হাসিনা এবং ইউনূসের অন্তর্বর্তী সরকারের সঙ্গে, মানে আওয়ামী লীগ এবং ইউনূসের অন্তর্বর্তী সরকারের সঙ্গে? তাহলে কি একটা পথ খোলা চেষ্টা হচ্ছে? কারণ ইউনূসের উপর চাপ আছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে আওয়ামী লীগের পার্টিসিপেশন। ইউনূস নিজে জানেন যে তার প্রতিষ্ঠিত কিংস পার্টি মানে জাতীয় নাগরিক পার্টি শোচনীয় ফলাফল করবে নির্বাচনে, এবং নির্বাচন আওয়ামী লীগ ছাড়া কোনো গ্রহণযোগ্যতা পাবে না। তাই কি টিউলিপ সিদ্দিকীর এই চিঠিকে সামনে রেখে একটা এই যে অচল অবস্থা, এই যে ডেডলক, এই ডেডলক কাটানোর উদ্যোগ শুরু হয়েছে? কোন কোন বৃহৎ শক্তি এতে মধ্যস্থতা করছে? শেখ হাসিনার অনুমোদন ছাড়া টিউলিপ সিদ্দিকী প্রফেসর ইউনূসকে এই চিঠিটি লেখেননি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তার অনুমতি নিয়ে টিউলিপ এই চিঠিটি লিখেছেন। এখন যদি ইউনূস, যদিও প্রকৃত গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে, তাহলে ওর উচিত হবে টিউলিপ সিদ্দিকীর বক্তব্য শোনা। সেখান থেকেই বরফ গলতে পারে। এমনও হতে পারে শেখ হাসিনার সঙ্গে প্রফেসর ইউনূসের টেলিফোনে কথা হতে পারে। কারণ বাংলাদেশ খাদের কিনারায় দাঁড়িয়ে আছে এবং ইউনূসের নানাবিধ অ্যাক্টিভিটি, সেগুলো আমি পরে কোনো প্রতিবেদনে বলবো, বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এবং বাংলাদেশের একটা বড় অংশের মানুষ চাইছে একটা সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। সেই নির্বাচন আওয়ামী লীগ ছাড়া হবে না। এই প্রেক্ষিতে বরফ কি কোথাও গলছে? আমি তার মানে এই বলছি না যে শেখ হাসিনা দেশে ফিরে আসছে, না, ভুল ব্যাখ্যা আশা করি আপনারা করবেন না। আমি বলছি কোনো না কোনো স্তরে কি কমিউনিকেশন হচ্ছে এবার আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে ইউনূসের অন্তর্বর্তী সরকারে? আগামী দিনে সেটা কি প্রফেসর ইউনূস এবং শেখ হাসিনার কোনো না কোনো কথোপকথনের ভিত্তি প্রস্তর স্থাপন করছে? সব হয় রাজনীতিতে। ওই বললাম, পার্মানেন্ট এনিমি, পার্মানেন্ট ফ্রেন্ড বলে কিছু হয় না।
টিউলিপ সিদ্দিকীর প্রফেসর ইউনূসের সাক্ষাৎ প্রার্থী হতে চেয়ে এই চিঠি দেওয়া এবং সেই চিঠিটা ব্রিটেনের কাগজে প্রকাশ হওয়া এক সুদূর প্রসারী রাজনৈতিক তাৎপর্য আছে। শুধুমাত্র টিউলিপ সিদ্দিকী তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খণ্ডন করার জন্য প্রফেসর ইউনূসের সাক্ষাৎ প্রার্থী হতে চেয়েছেন বলে আমার মনে হয় না। সেগুলো নিশ্চয়ই যদি সাক্ষাৎদের সময় পান তাহলে সেগুলো নিশ্চয়ই আলোচনা হবে এবং সঙ্গে সঙ্গে আরো অনেক বিষয় নিয়ে আলোচনা হবে। বল এখন প্রফেসর ইউনূসের কোর্টে। তিনি যদি সাক্ষাতে রাজি হন প্রশংসার যোগ্য, তাহলে প্রকৃত গণতান্ত্রিক মূল্যবোধে তিনি বিশ্বাসী, এটা প্রমাণিত হবে। আর তিনি যদি সাক্ষাতে রাজি না হন তাহলে এটা প্রমাণিত হবে যে অন্তর্বর্তী সরকার, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন যেসব অভিযোগগুলো তুলছে, এর মধ্যে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগগুলো তুলছে, সেই অভিযোগের পক্ষে পাকাপোক্ত কোনো প্রমাণ নেই। সবটাই ভাসিয়ে দেওয়া, সবটাই কি বলবো আর কি, ওই প্রমাণ ছাড়া অভিযোগ, এবং সেই অভিযোগের পক্ষে লাগাতার বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রচার চালিয়ে যাওয়া, যাতে জনমানসে একটা ভাবমূর্তি তৈরি হয় শেখ হাসিনা এবং তার আত্মীয় স্বজনদের যে তারা ডাকাতি করেছেন বাংলাদেশে। টিউলিপ সিদ্দিকী শেখ হাসিনার পরামর্শে যে চিঠিটা দিয়েছেন এটা কিন্তু মাস্টার স্ট্রোক। ইউনূসকে ঠিক করতে হবে তিনি কি করবেন।